আমরা এখন আলোচনা করছি 11-এর তৃতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে। এই ছোট প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তোরা জানিস। আমি চাইব শুধু লিখিত কিছু প্রশ্ন না দিয়ে আমি প্রশ্নগুলো আলোচনা করতে, তোরা বই দেখে প্রশ্নগুলো খুঁজবি এবং খুঁজে নেবার পর তোরা খাতায় লিখবি। এতে কী হবে, তোদের নিজেদের খোঁজা হবে এবং সেই সঙ্গে লেখা হবে, তাতে তোদের শেখাটা একটু হবে। এই জন্যই আমি এইভাবে মুখে মুখে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পলিস বলতে কী বোঝো? প্রাচীন গ্রীসের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বা শাসন এককগুলিকে বলা হতো পলিস। আমি একা নয়, সমগ্র পলিস শুনছে, এই দৃশ্যটি কোন নাটকে রয়েছে? ওয়েদিপাস নাটকে। নেক্সট, ডোরিয়ান বিজয় কবে হয়েছিল? 1000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1000 বছর আগে ডোরিয়ান বিজয় সম্পূর্ণ হয়েছিল। ইভোমিনিয়ান্স কে? গ্রীসের ক্রিট দ্বীপের রাজা ছিলেন ইভোমিনিয়ান্স। আগামেমনন কে? মাইসিনি দ্বীপের শক্তিশালী রাজা ছিলেন আগামেমনন। এগুলো তোরা বইয়ের 65 পাতায় পাবি, সেখান থেকে এগুলো দেখে নিবি। পরের পাতা 66 পাতায় চলে যাচ্ছি। এই ক্ষুদ্র রাষ্ট্র গঠন কত বছর ধরে চলেছিল? 300 বছর ধরে এই ক্ষুদ্র রাষ্ট্র গঠন চলেছিল। নেক্সট, কোন সময় এই ক্ষুদ্র রাষ্ট্র বা পলিসগুলি তাদের সম্পূর্ণ রূপ পেয়েছিল? খ্রিস্টপূর্ব 8ম থেকে 7ম শতকের মধ্যে এই পলিসগুলি তাদের পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল। সমগ্র গ্রীসে নগর রাষ্ট্রের সংখ্যা কত ছিল? সংখ্যা ছিল প্রায় 1500। গ্রীসের সবচেয়ে শক্তিশালী নগর রাষ্ট্র কোনগুলি? কোন দুটি ছিল সবচেয়ে শক্তিশালী নগর রাষ্ট্র? এথেন্স ও স্পার্টা ছিল সবচেয়ে শক্তিশালী নগর রাষ্ট্র। নেক্সট, অক্টোপলিস কি? গ্রীসের বিভিন্ন পাহাড়ের মাথায় মাথায় যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তাকে বলা হতো অক্টোপলিস। নেক্সট, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটলের লেখা। রিপাবলিক গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি প্লেটোর লেখা। এগুলো তোরা পাবি 66 পাতায়। চলে যাচ্ছি 67 পাতায়। প্লাটিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পারস্য এবং গ্রীসের পলিস বা নগর রাষ্ট্রগুলির মধ্যে প্লাটিয়ার যুদ্ধ হয়েছিল। গ্রীসের এই নগর রাষ্ট্রগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন কে? জে হোপার নামক ঐতিহাসিক, তিনি এগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন। গ্রীসের এই রাষ্ট্রগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলেছেন কে? ভিক্টর এরনবার্গ, তিনি ক্ষুদ্র ভূখণ্ড বলেছেন। হিপ্পোডামাস, তিনি নগর রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত বলে মনে করেছেন? তিনি মনে করেছেন জনসংখ্যা হওয়া উচিত 10,000। আটিকা নামক নগর রাষ্ট্রের জনসংখ্যা কত ছিল? 3,50,000। তার মানে বুঝতে হবে এটি আয়তনে অনেক বড় ছিল। এথেন্সের জনসংখ্যা কত ছিল? এথেন্সের জনসংখ্যা এই সময় ছিল 2,50,000। এথেন্স ও স্পার্টার শাসন ব্যবস্থা কেমন ছিল? এথেন্স ছিল গণতান্ত্রিক আর স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক। শাসন কাঠামো পরিচালনা করার জন্য কি কি প্রতিষ্ঠান ছিল? মূলত 3টি সংগঠন ছিল: সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট। 67 পাতায় এগুলো তোরা পাবি। সমিতিকে এথেন্সে কি বলা হতো, স্পার্টায় কি বলা হতো? এথেন্সে বলা হতো একলেজিয়া এবং স্পার্টায় বলা হতো অ্যাপেলা। পরিষদকে এথেন্সে কি বলা হতো, স্পার্টায় কি বলা হতো? এথেন্সে বলা হতো
অ্যারিওপাগাসের কাউন্সিল, আর স্পার্টায় বলা হতো গেরুসিয়া। ম্যাজিস্ট্রেটরা এথেন্স ও স্পার্টায় কী নামে পরিচিত ছিল? ম্যাজিস্ট্রেটরা এথেন্সে আর্কন এবং স্পার্টায় ইফর নামে পরিচিত ছিল। সমিতি বা পরিষদের কাজ কী ছিল? পরিষদের কাজ ছিল আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং বিচার বিভাগের কাজ সম্পন্ন করা। প্রাচীন গ্রিস পলিসগুলিতে অনাগরিক অর্থাৎ নাগরিক নয় এরকম অনাগরিক কাদের বলা হতো? অনাগরিক বলা হতো বিদেশিদের, কৃতদাসদের এবং মহিলাদের অনাগরিক বলা হতো। অর্থাৎ বুঝতে হবে যে মহিলাদের সেই সময় নাগরিকত্বের অধিকার ছিল না, আর বিদেশ থেকে যারা আসতেন তাদের যেমন ছিল না, তেমনি যে কৃতদাসদের ক্রয় করা হতো তাদেরও ছিল না। এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল? মেটিক নামে পরিচিত ছিল। বইয়ের 68 পাতায় এটা তোরা পাবি, মেটিক নামে পরিচিত ছিল। কৃতদাসরা এথেন্স এবং স্পার্টায় কী নামে পরিচিত ছিল? এথেন্সে থিটিস এবং স্পার্টায় হেলট নামে পরিচিত ছিল। অ্যাক্রোপলিস কি? পাহাড়ের শিখরে অবস্থিত যে শাসন কেন্দ্র তাকে বলা হয় অ্যাক্রোপলিস। পাহাড়ের মাথায় যে শাসন কেন্দ্র থাকতো, যেখানে রাজা থাকতেন, তাকে বলা হতো অ্যাক্রোপলিস। অ্যাগোরা কি? পলিসে জনসাধারণের জন্য যে বাজার থাকতো তাকে বলা হতো অ্যাগোরা। চোরা কি? চোরা অর্থে আমাদের এখানে চোরা বলতে যা বোঝায় সেখানে চোরা বলতে তা নয়। চোরা বলতে বলা হতো নগর প্রাচীরের বাইরে যে গ্রামীণ অংশ ছিল তাকে বলা হতো চোরা। এথেন্স ও স্পার্টার বা গ্রিস পলিসগুলির দেবদেবী কারা ছিলেন? জিউস, পসিডন, অ্যাপেলো, আর্টেমিস, এথেনা, হার্মিস, ডিমিটার, হেরা, এরা সব ছিলেন দেবদেবী। 69 পাতায় এগুলো পাবি। জিউস কে ছিলেন? জিউস ছিলেন আকাশের দেবতা। পডিশন কে ছিলেন? ছিলেন সাগর ও ভূমিকম্পের দেবতা। হ্যাডেস ছিলেন পরলোকের দেবতা। এই গ্রিস পলিসগুলোতে সৈনিক হিসাবে কাদের মূলত নিয়োগ করা হতো? মূলত কৃষকদের নিয়োগ করা হতো। নেক্সট পাতায় চলে যাই, 70 পাতা। পেরিক্লিসকে? এথেন্সের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পেরিক্লিস। চলে যাচ্ছি রাজতন্ত্র, জনপদ থেকে মহাজনপদ এই অংশে। জনপদের সৃষ্টি হয় কোন সময়? খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতবর্ষে জনপদের সৃষ্টি হয়। জন শব্দের অর্থ কি? জন শব্দের অর্থ হচ্ছে নগর, আর পদ মানে পদচারণা বা পা দেওয়া। জন শব্দের অর্থ জনগণ, আর পদ শব্দের অর্থ যেখানে পা রাখেন। সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা? সপ্তসিন্ধু বলতে বোঝাতো উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর অববাহিকার 7টি নদীর অববাহিকা অঞ্চলকে। এখানে ছিল সিন্ধু, সরস্বতী আর সিন্ধুর 5টি উপনদী নিয়ে এই সপ্তসিন্ধু অঞ্চল গঠন করা হয়েছে। অর্থশাস্ত্র গ্রন্থটি কে লেখেন? কৌটিল্য লেখেন। গোত্র কি? কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো যে রাজনৈতিক একক, তাকে বলা হতো গোত্র। 20
কি? কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ। জন কি? কয়েকটি বিষ নিয়ে গঠিত হতো জন। রামায়ণে কটি জনপদের উল্লেখ পাওয়া যায়? 27টি জনপদের উল্লেখ পাওয়া যায় রামায়ণে। মহাভারতে কটি জনপদের উল্লেখ পাওয়া যায়? 25টি জনপদের উল্লেখ পাওয়া যায়। অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? পাণিনির লেখা গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। এতে 15টি জনপদের উল্লেখ পাওয়া যায়। গহপতি কাকে বলা হতো? জনপদে যে কোনো পরিবারের প্রধানকে বলা হতো গহপতি। শেঠি কাদের বলা হতো? বৌদ্ধ গ্রন্থে বণিকদের শেঠি বলা হতো। ষোড়শ মহাজনপদ কবে গড়ে ওঠে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 600 বছর আগে ষোড়শ মহাজনপদ গড়ে ওঠে। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে ছিল কোনটি? অশোক ছিল দক্ষিণ ভারতে। কাশী রাজ্যের রাজধানী কি ছিল? কাশী রাজ্যের রাজধানী ছিল বারাণসী। কোশলের রাজধানী কি ছিল? শ্রাবস্তী। অঙ্গরাজ্যের রাজধানী কি ছিল? চম্পা, বর্তমানে বিহারে অবস্থিত। কোশল বর্তমানে অযোধ্যায় অবস্থিত। কাশী বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব অংশে অবস্থিত। মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ, পরে ছিল পাটলিপুত্র। 73 পাতায় তোরা এগুলো পাবি। বৎস রাজ্যের রাজধানী কি ছিল? বৎস রাজ্যের রাজধানী ছিল কৌশাম্বী। ব্রিজি রাজ্যের রাজধানী কি ছিল? বৈশালী। মল্লের রাজধানী ছিল কুশীনগর বা পাবা। চেদি রাজ্যের রাজধানী ছিল শুক্তিমতি। মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর। এই প্রতিটা রাজ্য, তার অবস্থান এবং তার রাজধানী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোদের বারবার পড়ে এগুলো মুখস্থ করতে হবে। মহাজনপদের যুগকে রাষ্ট্রীয় ঐক্যের যুগ কে বলেছেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার একে রাষ্ট্রীয় ঐক্যের যুগ বলেছেন। এই মহাজনপদগুলির মধ্যে দুটি ছিল প্রজাতান্ত্রিক। কোন দুটি? ব্রিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক। আমরা আজকের আলোচনা এই পর্যন্তই করলাম। এই শর্ট কোশ্চেনগুলো তোরা অবশ্যই খাতা থেকে, এই বই থেকে খুঁজে বার করে খাতায় লিখবি এবং মুখস্থ করবি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।